আসসালামু আলাইকুম। আমি সাইফুল সার্ভেয়ার দীর্ঘ 3 বছর পর আবার আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। এর আগে আমি আপনাদেরকে মোবাইল দিয়ে কিভাবে ভূমি পরিমাপের সহযোগিতা, প্যান্টাগ্রাফ, বাহু নির্ণয় এগুলো দেখাইছি, কিন্তু আজকের ভিডিওটা একদম অন্যরকম। আজকের ভিডিওটা আমি একটা ভূমি পরিমাপের ডিজিটাল পরিমাপের A to Z আমি আপনাদের মাঝে সম্পূর্ণ কাজ ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা সাধারণত অ্যানালগ কাজগুলোতে আমরা এইসব স্কেল ব্যবহার করে থাকি, যার নাম গুনি স্কেল বা 330 স্কেল, এগুলো আমরা ইউজ করে থাকি। কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের অটোক্যাডে, পিসি, ল্যাপটপ, কম্পিউটারে অটোক্যাডে কীভাবে একটা থেকে একটা বাহুর দূরত্ব নির্ণয় করবেন, কীভাবে একটা প্লটের মধ্যে কত শতাংশ ভূমি আছে, একদম কোনা কোনি বা অনেকগুলো কোনা হোক, কিন্তু ওই প্লটে কত শতাংশ ভূমি কীভাবে আপনারা নির্ণয় করবেন, খুব ইজিলিভাবে আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যায়। এই ভিডিওটি যেহেতু একটা ভূমি পরিমাপের A to Z আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করতেছি, এই ভিডিওটি বিভিন্ন ধাপে আমি কয়েকটা পার্টে আমি বিভক্ত করব। যেমন প্রথম পার্টে আমি চেষ্টা করব বাহু কীভাবে নির্ণয় করবেন, কীভাবে পলিলাইন টানবেন, কীভাবে দাগের মধ্যে দাগ নাম্বার বসাবেন, আর কীভাবে শতাংশ নির্ণয় করবেন। প্রথম ধাপে আমি আপনাদের এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। তারপর দ্বিতীয় ধাপে কম্পারেটিভ কম্পারেটিভ কীভাবে করে, যা 16 ইঞ্চি স্কেল হোক, 32 ইঞ্চি স্কেল হোক, 64 ইঞ্চি স্কেল হোক, কীভাবে কম্পারেটিভ তৈরি করে, দ্বিতীয় ধাপে আমি ওইটা দেখানোর চেষ্টা করব। কারণ আমি যে পরিমাপটা করতেছি, ওই পরিমাপে অনেকগুলো রিপোর্ট আমাকে জমা দিতে হবে। ডাইমেনশন, প্রতিটি দাগের নকশা কালিকে আমার জমা দিতে হবে। তারপরে কম্পারেটিভ জমা দিতে হবে। তারপর ভূমির অবস্থান আর কম্পারেটিভের অবস্থানের সাথে ভূমির বর্তমান অবস্থানের বিবেচনা, দখলীয় অবস্থান কোন পর্যায়ে আছে তাও তুলনামূলক নকশার মাধ্যমে দেখাতে হবে। তো ইনশাল্লাহ আমি অনেক ইজিলিভাবে চেষ্টা করবো আপনাদের মাঝে আমার পুরো কাজের ভিডিওটি দেওয়ার। তো কথা না বাড়িয়ে আমি ভিডিওতে চলে যাই। তো আমি এখন সরাসরি আমার ল্যাপটপের স্ক্রিনে চলে আসছি। তো কাজ করার জন্য, ডিজিটাল পরিমাপের জন্য প্রথমত আপনাদের অটোক্যাড প্রয়োজন আছে। তো আমার এখানে অটোক্যাড 2007 ইনস্টল করা আছে। আমি এখন তা ওপেন করব। অটোক্যাড 2007 আমি ওপেন করতেছি। যদি অটোক্যাড 2007 আপনাদের না থেকে থাকে, তাহলে আমার এখানে কমেন্ট করে জানাবেন বা আমার হোয়াটসঅ্যাপে জানাবেন। আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনস্টল করার ক্ষেত্রে। আর ইনস্টল করার একটা ভিডিও আমি সময় পেলে একটা ভিডিও কীভাবে অটোক্যাড 2007 ইনস্টল করতে হয় আমি একটা ভিডিও দিব। আমরা এখন অটোক্যাড 2007-এর আমার এখানে পেজ ওপেন হয়েছে। তো যেহেতু আমরা এখানে একটা কাজের রিপোর্টও তৈরি করব, তো ওই জন্য একটু আমরা চেষ্টা করবো একটু নিখুঁতভাবে কাজটা। এই ক্ষেত্রে অটোক্যাড বা পরিমাপের ক্ষেত্রে যত সময় দিয়ে কাজ করবেন তত কাজটা নিখুঁত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই ক্ষেত্রে এখন আমরা যেহেতু অটোক্যাড 2007-এর পেজ ওপেন করছি, এখানে আমাদের কিছু জিনিস সেটিং করে নিতে হবে। প্রথমে ফরম্যাটে গিয়ে ইউনিটসে গিয়ে এখানে ডিসিমেল থেকে আপনি আর্কিটেকচারাল বা ইঞ্জিনিয়ারিং যে কোনো একটাতে সিলেক্ট করতে পারেন। আমি ইঞ্জিনিয়ারিংতে সিলেক্ট করলাম। আর এখানে 0 ফিট 0 ইঞ্চি এটা সিলেক্ট করতে হবে। তো ওকে, তারপর ডাইমেনশনে যাওয়ার পর ডাইমেনশন স্টাইল, এখানে যাওয়ার পর মডিফাইতে
মডিফাইতে যাওয়ার পর এখান থেকে টেক্সট, এখানে বাই কালার, আমি এখানে আমার জন্য আমি রেড কালার চয়েস করতেছি। আপনারা যে কোনো কালার দিলে দিতে পারেন, যে কোনো কালার আপনারা এখানে আইসো স্ট্যান্ড এখানে সিলেক্ট করবেন। আর এটা এখানে আমি 100 ইঞ্চি দিচ্ছি। এখানে ডেসিমাল থেকে ইঞ্জিনিয়ারিং, আমি ইঞ্জিনিয়ারিং দিচ্ছি 0 ফিট 0 ইঞ্চি। ওকে ওকে, সিম্বলস অ্যান্ড এরর্স এখান থেকে আমি 3 ইঞ্চি দিচ্ছি। আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন, আমার মনে হয় না যে মনোযোগ সহকারে একবার বা দুইবার ভিডিওটা দেখলে আপনারা সব কিছু ইজিলিভাবে পারবেন। মানুষ দুনিয়াতে আসতে কিছু শিখে আসে না, চেষ্টার মাধ্যমে অনেক কিছু শিখা যায়। তো এখানে ওকে দিলাম আমি। তারপর আবার ফরম্যাটে গিয়ে আমি টেক্সট স্টাইল, যেহেতু আমি কাজটা বাংলাতে কাজটা করতে চাইতেছি, তো এই জন্য টেক্সট স্টাইলে গিয়ে এখানে ফ্রন্ট নেমে আমি ছোটো নেম দিয়ে দিব। সবসময় চেষ্টা করবেন কাজটা যত সুন্দর করে উপস্থাপন করা যায়। আর এটা এখন পরিমাপজনিত কাজ, শুধু আমিনদের শিখতে হবে তা না, এখন সবারই পরিমাপের বিষয়গুলো সম্বন্ধে অবগত হতে হবে। আমাদের দেশে কথা হয়েছে পরিমাপজনিত কারণে কোনো স্কুল কলেজ খোলা হয় না, এই সমস্যা হয়েছে। এই স্কুল কলেজে শিক্ষাদান করা হয় না, সমস্যা হয়েছে এই জায়গায়। এই জন্য দেখা যায় অনেক উচ্চশিক্ষিত লোকও বাংলাদেশের পরিমাপ বা জায়গা জমির হিসেব নিকাশের ক্ষেত্রে অনেক কিছু জানে না বা বুঝে না। এইসব ভিডিওর মাধ্যমে খুব সহজে কাজগুলো আপনারা আমিন হওয়া লাগবে না, এমনিতে আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে আমার সেটিংটা আমি শেষ। এখন আমি ম্যাপটা এখানে ইনস্টল করব। এখানে ম্যাপটা ইনস্টল করতে হলে ইনসার্টে যাওয়ার প্রয়োজন। ইনসার্টে গিয়ে এখানে রেজিস্টার ইমেজ রেফারেন্স এখানে যাবেন। আপনারা যে ম্যাপগুলো যেখানে রাখবেন, ম্যাপগুলো জেপিজি ফাইলে প্রয়োজন আছে। যদি আপনাদের কাছে আপনাদের ওই এলাকার ম্যাপে জেপিজি ফাইল না থেকে থাকে, আমার সাথে যোগাযোগ করবেন, চেষ্টা করবো আপনাদের ম্যানেজ করে দেওয়ার জন্য। আর না হয় আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনাদের ম্যাপটাকে নিয়ে ভালো রেজুলেশনে আপনারা জেপিজি ফাইল একটা নিতে পারেন। তো এই ফাইলগুলো একটা আপনার জানাশোনা একটা ফোল্ডারে রাখবেন। যেমন আমার ম্যাপ এখানে আছে, স্ক্রিন ম্যাপ এই ফোল্ডারে আছে আমার ম্যাপগুলো। আমি পরিমাপ করব নোয়াখালী সেবারহাট বাজার। এটা রাজারামপুরের মধ্যে বলছে। এটা সেনবাগ উপজেলা, সেনবাগ থানা আর কি, থানা সেনবাগ, উপজেলা সেনবাগ, তো নোয়াখালী RS। আমি এখান থেকে আমার সেনবাগ, আমার এগুলো আমি ফাইল করে রেখেছি। যেহেতু আমি নোয়াখালীতে বেশিরভাগ কাজ করি, এই জন্য নোয়াখালীর প্রায় সবগুলো ম্যাপ আমি রাখার চেষ্টা করেছি। তো আমি যে ম্যাপে পরিমাপ করব তা হলো জেল নাম্বার 79 2 নম্বর সেট। মজার বিষয় হয়েছে এই ম্যাপটা দুটো পার্টে বিভক্ত করছে। একটার মধ্যে 16 ইঞ্চি আছে, আর ওই ম্যাপের মধ্যে সেবারহাট বাজার পড়ছে, ওই জন্য ওইখানে ওইটার ক করে এখানে ওইটা 32 ইঞ্চি স্কেলে বিভক্ত করছে। তো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওপেন দিয়ে এবার এখান থেকে আমি সিলেক্ট করব। এই ম্যাপটা কিন্তু 16 ইঞ্চি স্কেলও আছে, 32 ইঞ্চি স্কেলও আছে। তো আমি যে দাগটা পরিমাপ করব ওইটা 32 ইঞ্চি স্কেলে বাজার ওষুধ দাগ।
ওইটাও 32 ইঞ্চি স্কেলে। যদি 16 ইঞ্চি স্কেলে তো আমি এখানে 39-60 দিতাম, কিন্তু যেহেতু এটা 32 ইঞ্চি স্কেল, তাই এখানে আমি 1980 দিব। 1980 দিলাম। এগুলো এইভাবে 64 ইঞ্চি স্কেল এগুলো এইভাবে কনভার্ট করে আপনারা নেবেন। ওকে, রাইট হ্যান্ডে একটা ক্লিক করবেন। হ্যাঁ, এবার এই ম্যাপটাকে সিলেক্ট করবেন। এখান থেকে ম্যাপটাকে সিলেক্ট করবেন, করার পর এখানে আপনার কিবোর্ডে চলে যাবেন। কিবোর্ডে জেড ইন্টার এন্টার, তাহলে এটা জুম আউট হয়ে যাবে। জুম আউট হলে ম্যাপটা পুরোটা দেখবেন আপনারা। এই ম্যাপটা জুম আউট হয়েছে, তো এই ম্যাপটা এখন লম্বালম্বিভাবে শোয়ানো। তো এটাকে আমরা, যেহেতু এই ম্যাপে আমি পরিমাপ করব, এই ম্যাপটাকে আমি এখন সিলেক্ট করতেছি। এটা সিলেক্ট করে এটা সোজাসুজিভাবে নিব, মানে এটা রোটেট করব। এখান থেকে রোটেট করে নিচ্ছি। রাইট হ্যান্ডে গিয়ে এখানে রোটেটে ক্লিক করলাম, রোটেট। তারপর এখান থেকে ম্যাপটাকে সোজা করতেছে। হ্যাঁ, সোজা। আমার কাঙ্ক্ষিত ম্যাপটা ইনস্টল হয়ে গেল, ইনসার্ট হয়ে গেল। হ্যাঁ, এই ম্যাপটার এদিক হচ্ছে 16 ইঞ্চি স্কেলে, কিন্তু এই ম্যাপ থেকে বাজারের এই অংশটাকে তারা 32 ইঞ্চি স্কেলে কনভার্ট করছে। তো যাক, আমার পরিমাপের বিষয়বস্তু এখানে হয়েছে 6050 দাগ, 6049 দাগ, 6043-44, এগুলো হচ্ছে আমার পরিমাপের বিষয়বস্তু। যদিও এটা আমার পরিমাপের বিষয়বস্তু হয়, এখানে আমার এটাকে রিপোর্ট আকারে আমাকে তৈরি করে দিতে হবে। তো রিপোর্ট আকারে তৈরি করতে হলে এবং এগুলার পজিশানে গিয়ে দাগগুলো নির্ণয় করে দিতে হবে, এবং দাগের সাথে এখানে স্থানের দখলটারও কোন পর্যায়ে আছে তা ডিজিটালভাবে তাদেরকে দেখাতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এখন এই দাগগুলো আগে ফলি লাইন টেনে নিই। তো ফলি লাইনের ক্ষেত্রে এখানে এই জায়গায় ফলি লাইন, এই ফলি লাইন এখান থেকে ফলি লাইন নেবেন। ফলি লাইন নেওয়ার পর আপনারা খুবই সতর্কতার সহিত কাজটা করতে হবে। একটা দাগের অর্ধেক সিলেক্ট করতে হবে। আমরা ধরেন এই 50 দাগটা এখন কালিক করব, তো 50 দাগের এই ক্ষেত্রে আপনি কি করতে হবে, এই 50 দাগ পুরোটাকে ফলি লাইন করতে হবে। এইখানে একটা ক্লিক করলাম, এখান থেকে এখানে টেনে নিলাম, তারপরে এখান থেকে এটা নিলাম। খুবই সতর্কতার সহিত কাজটা করতে হবে। নিলাম, এখানে যেহেতু দাগটা একটু বাঁকা বোঝা যাচ্ছে, এখানে একটা ক্লিক করে নিই, এখানে করে নিই। একদম দাগের অর্ধেকে সবসময় খুব সতর্কতার সহিত কাজ করবে, তাহলে পরিমাপগুলো অ্যাকুরেট হবে। এখানে সোজা টান দিলে হবে না, কারণ এখানে দেখা যাচ্ছে দাগটা একটু এবার একটু গুজ দেখা যাচ্ছে। এই দাগের এখন চারপাশে আমি পলি লাইন টেনে নিছি।
এবার মাউসের রাইট দিকে একটা ক্লিক করবেন, এখান থেকে ক্যান্সেল করে নেবেন। তাহলে এটা এই দাগটা আমাদের হয়ে গেল। এভাবে এবার আমার 49 দাগটা আমি নেব। 49 দাগটা এবার টেনে নেব এভাবে। উনপঞ্চাশ দাগটাও হয়ে গেল। এবার এখান থেকে 46 দাগটা নিব। যদি এখানে দাগ টানা আছে, কিন্তু এখানে এটা পুরোটা টেনে নিতে হবে, না হলে আমাদের নকশা মেজারমেন্টটা আসবে না। 46 গেছে আর 43। এখানে হালকা একটু বাঁক দেখা যাচ্ছে, এটা ক্লিক করলাম, এটা নিলাম। মোটামুটি আমার তর্কিত দাগটা আমি এই 4টি দাগ আমি পলিলাইন টেনে নিয়েছি। তো এই পলিলাইন এটা আমি একটা কথা বলে রাখি যে এটা হচ্ছে বিএস নকশা। এটা রাজারামপুর জেল নং 79 সিট নং 2, এটা হচ্ছে বিএস নকশা। তো আমাদের কাজের সুবিধার্থে বিএস নকশাকে যে কোনো একটা কালার দিতে হবে, কারণ আমি সিএস নকশাটাও করব। তো বিএস নকশাটাকে আমি এই পুরোটা একদম সিলেক্ট করে নিই। করার পরে এখান থেকে লায়ার থেকে এখান থেকে আমি এটা ম্যাজেন্টা কালার, আমি সবসময় বিএস নকশাগুলো ম্যাজেন্টা কালার দিয়ে করে থাকি। ম্যাজেন্টা কালার দিলাম, ম্যাজেন্টা কালার দিলাম। আপনারা এই ফাইলটা সেভ করে রাখবেন। যে কোনো সময় আপনাদের প্রয়োজন হতে পারে, বা একটা ফাইল একটা নাম দিয়ে সেভ করে রাখলে কখনো প্রয়োজন হলে তা আবার ওপেন করতে পারে। এখানে কোনাতে সেভ একটা অপশান আছে, এখানে থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে এটাকে একটা ফাইল না, যে কোনো আপনার ওই মুজের নামের আছে বা এটা কোন জায়গায় অবস্থান, যদি একটা ফাইল তৈরি করে নেন। তো আমার এই জায়গাটা এটা হচ্ছে রাজারামপুর। আমি রাজারামপুর দিই, রাজারামপুর যেহেতু জায়গাটা সেবারহাট বাজার, রাজারামপুর সেবারহাট দিয়ে আমি সেভ করে রাখি সেবারহাট। তাহলে ভবিষ্যতে কোনো কাজে প্রয়োজন হলে আমি এই ফাইলটা আবার ওপেন করে কাজ করতে পারবো। তারপর এন্টার দিয়ে দেবেন, এই ফাইলটা এই নামে সেভ হয়ে গেল। তো যাক, এখানে আমরা পলিলাইনগুলো টেনেছি। পলিলাইন করার পর আমাদের এখানে কাজ শেষ হয়নি। এবার এই পলিলাইনের মধ্যে দাগ নাম্বারগুলো দিতে হবে, দাগ নাম্বারগুলো লিখতে হবে। যে আমি এখান থেকে এখানে এই জায়গায় মাল্টিলাইন টেক্সট, এখান থেকে এটা ক্লিক করে নেবেন। ক্লিক করে নিয়ে দিলাম, দেওয়ার পরে এই দাগটা হয়েছে 6050 দাগ। তাহলে 6050 2000। আমরা দেখতে পাচ্ছি যে লেখাটা অনেক বড় হয়ে গেছে। লেখা বড় হলে এখান থেকে লেখার হাইটটা একটু আমাদের কমিয়ে দিতে হবে। লেখার হাইটটা এখানেও 9 আছে, 9 থেকে আমি এটাকে 5-এ দিচ্ছি, 5-এ সিলেক্ট করলাম। আর এই লেখাটা যদি একটু বড় হয়, মোটা হয়, তাহলে তো আরও বেশি কমে লাগবে। নিলেন 6050। এই লেখাটা এখন সাদা কালারে আছে,
যেহেতু আমরা পলিলাইনগুলো ম্যাজেন্টা কালার দিয়েছি, আমরা লেখাটাও ম্যাজেন্টা কালারে দিয়ে রাখি ম্যাজেন্টা কালার। ঠিক আছে, 6050। তো এটার আপনাদের কাজের সুবিধার্থে এই লেখাটাকে আপনারা কপি করে নেবেন। এই কপি করলাম, কপি করার পর এবার এখানে আবার পেস্ট করলাম। তো এটা 6050, এটা এখন 6049 লিখব। তো এই লেখাটা এখন বাউর অনেক বড় বড় আকারে আছে, এটাকে একটু হাইট একটু কমিয়ে দেন। এটা 4 দিলাম। এটাকে একটু কপি করে নেন, এই করলাম। কপি করে নেওয়ার পর এবার এটাকে সিলেক্ট করুন। এভাবে দাগগুলোতে বসে নেবেন। 6046 দাগ, 6046 লিখলাম। তারপর পাশেটা 6043। এটাকে আপনারা আড়াআড়িভাবে দিতে পারেন। এই রুটেটে গিয়ে এটাকে একটু আড়াআড়িভাবে দিন, আড়াআড়ি দিলে একটু হয়। এবার এটাকে কপি করে নেন, এটাকে কপি করে নিয়ে এখান থেকে এখানে 6043 দেন। হয় নাই। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করতেছি। হয়েছে, এখান থেকে 6043 লিখবেন। এটা যে ফলোয়ারের মধ্যে দাগ নাম্বারগুলো লিখবেন একটু, 6043। ওকে, আমার কাঙ্ক্ষিত দাগের ডাইমেনশনগুলো, তর্কিত দাগগুলোতে 4টি দাগের ডাইমেনশন টানছি, কিন্তু যেহেতু এটি আমি পরিমাপ করব, সেহেতু এই কাঙ্ক্ষিত দাগের শুধু ডাইমেনশন টানলে আমার হবে না। এখানের আশেপাশে দাগগুলো যেহেতু পরিমাপ করব এবং কম্পারেটিভ করব, আশেপাশের এরিয়াটার আমার ডাইমেনশন পলিলাইন করে টেনে নিতে হবে। আশেপাশের দাগগুলো একটা থেকে একটার বাহুর দূরত্ব, একটা থেকে একটার ফলকগুলো আমরা টেনে নিতে হবে, তাহলে একটা রিপোর্টের সৌন্দর্য আসবে। ঠিক আছে, যাক, আমি সবগুলো দাগ আমি টেনে নিয়েছি। সবগুলো দাগ টেনে আমি ডাইমেনশন এখনও টানি নাই। সবগুলো দাগ আমি পলিলাইন করে রেখেছি, পলিলাইন করে টেনে নিয়েছি। সবগুলো দাগ আপনাদের দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হবে, এই জন্য আপনাদের দেখাই নাই। দাগগুলো আমি ভিডিও স্কিপে রেখে দাগগুলো টেনে নিয়েছি। যাক, যেহেতু আমি এটা কম্পারেটিভ আকারে নেব, এই জন্য আমি সাইডগুলো বেশি করে নিয়েছি। এখান থেকে বর্ডারগুলো আমি টেনে নিয়েছি। বর্ডারগুলো মিলে কম্পারেটিভ করতে হবে, নাহলে কম্পারেটিভটা হবে না, সুন্দর হবে না, বা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনাদের একটা মজার বিষয় বলি। মজার বিষয় হচ্ছে এখানে আর অন্য কিছু করবেন না, কারণ এই পলিলাইনগুলো প্রয়োজন। এখান থেকে এই জিনিসগুলোর একটা কপি করে নেন। এই জিনিসগুলো কপি করে নিয়ে এখানে আউটে কাজ করেন, ওইখানে আর হাত দিয়েন না, কারণ এটার পরবর্তীতে এগুলোর ওইগুলোর প্রয়োজন আছে। এই জন্য ওইখানে কাজ না করে এখান থেকে আউটে কাজগুলো করলে সুবিধা। আমাদের আবারও বলি, আমার কাঙ্ক্ষিত কোয়ালিটি 6050
50, 4046, 4043 আমার কাঙ্ক্ষিত দাগ দাগ হচ্ছে এইগুলা। এটা আমি কম্পারেটিভের জন্য টেনে নিয়েছি। এবার আপনারা কীভাবে এগুলোর ডাইমেনশনগুলোটা একটা থেকে একটা লাইন তৈরি করবেন এই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করব। 43, 46 তো এগুলোর আমি এখন ডাইমেনশন বাহুগুলোর দূরত্ব নির্ণয় করবো। এখান থেকে ডাইমেনশনে গিয়ে অ্যালাইন থেকে তাহলে এটার উত্তর পাশ 18 ফুট 7 ইঞ্চি। এবার আবার ইন্টার দিলে পূর্বের কমান্ডটি আবার ফিরে আসবে। ইন্টার দিয়ে পূর্বের কমান্ডটি আবার আমি নিচ্ছি 18 ফুট 2 ইঞ্চি। দশ ফুট 3 ইঞ্চি পশ্চিম পাশ, আর এটা এক পাশ 10 ফুট 5 ইঞ্চি। আবার ইন্টার। এভাবে করে আমরা দাগের একটা থেকে একটা দূরত্বগুলো আমরা টেনে নিই, কারণ পরিমাপের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো আমাদের প্রয়োজন আছে। এই সমস্ত বাহু আমাদের পরিমাপ পজিশনে গিয়ে বসাতে হবে। 1, 2, মনে রাখবেন পরিমাপের ক্ষেত্রে যত সময় বেশি দিবেন পরিমাপটা তত অ্যাকুরেট হবে। এখানে তাড়াহুড়ো করতে গিয়ে আমরা অনেক সময় ভুল করে ফেলি, একজনের জায়গায় আরেকজনকে দিয়ে বসে থাকি। তো এই সমস্ত কাজগুলো আমাদের করা যাবে না, তাহলে নিজেদের বদনাম নিজেরা করতে হবে। আর শুধু বদনামই না, আখিরাতে এটার জন্য, কারণ একজনের হক আমরা না হক করলে এটা অনেক বড় অন্যায়। তো নিজের জানা সত্ত্বে কোনো ভুল করা যাবে না। 46 দাগটা আমরা ডাইমেনশনগুলো টানতেছি। যেহেতু আমাদের পূর্বের অ্যালাইন কমান্ডটা আমরা এই করে রেখেছি, এই জন্য প্রতিটা টেনে টেনে অ্যালাইন করলে ইন্টার করলে আবার পূর্বের কমান্ডটা ফিরে আসতেছে। এইভাবে করে অতীতে অনেকগুলো প্লটের হিসেবে আমরা পেয়ে যাব। আমাদের কাঙ্ক্ষিত দাগের বাহুগুলো আমরা পেয়ে গেছি। এখন আপনাদের আমি শেখানোর চেষ্টা করব এখান থেকে, যেমন 650 দাগ, এটা একটু ট্যাকে ব্যাকে আছে, এ দাগের নকশা কালিক কত এখন আমরা দেখার চেষ্টা করব। তো নকশা কালিক করার জন্য এই দাগটাকে আমাদের সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা পূর্বে দাগগুলো পলিলাইন টেনে নিছি, এ দাগের চারপাশে দেখেন মিললে পড়ে গেছে। এটাতে মাউসের বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে একদম নিচে প্রপার্টিজ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরিয়ার মধ্যে এখানে লেখা আছে 7764 স্কোয়ার ফিট। এটা 764 স্কোয়ার ফিট। তাহলে আমরা বুঝতে পারলাম এই দাগটা 764 স্কোয়ার ফিট। এখানে 764 স্কোয়ার ফিট। তো 764 স্কোয়ার ফিট এখানে 435.6 দিয়ে ভাগ করলে এখানে 1.75। তাহলে আমরা বুঝতে পারলাম এ দাগে ভূমি হলো 1.75 পয়েন্ট। তো এটা আমরা এর সাথে সাথে প্লটের মধ্যে আমরা লিখতে পারি 1.75 পয়েন্ট। তো এখান থেকে কোনায়
1.75 পয়েন্ট। এখান থেকে এখানে টেক্সট মাল্টি টেক্সট আছে, এটা ক্লিক করে আমরা প্রয়োজন এখানে লিখে ফেলি 1.75 পয়েন্ট, 1.75, 1.75। এটা কন্ট্রোল অল্টা ভি দিলে বাংলা টাইপ আসবে। তো এখানে 1.75%। তো এটা যেহেতু হলুদ কালারে আছে 1.75%, এটা আমি অন্য একটা কালারে দিই, আমরা যেমন সবুজ কালারে দিতে পারি, বলে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এই প্লটে 1.75% এখানে লিখে নিলাম। এখানে লিখতে পারেন, আর নিচে নোট আকারে লিখতে পারেন, দাগের নাম দিয়ে বা তর্কিত দাগের হিসাব দিয়ে 1.75 এটা লিখতে পারেন। তো এ দাগে এবার 6049 দাগ দেখি, এটা ওইটার মতো সেমভাবে হ্যাঁ ক্লিক করে নেওয়ার পর একদম নিচে প্রপার্টিতে গেলাম, এখানে এরিয়া লেখা আছে, এরিয়াতে দিলাম। এটা 191 স্কোয়ার ফিট, তাহলে 191 ভাগ 435.6, তাহলে এখানে দেখা যাক 0.46, এখানে 0.46, তো 0.46 এটা কপি করে এখানে 1.46 লিখে দিই। এক 1.46, এটা বেশি ভিজি হয়ে যাচ্ছে। এখান থেকে প্রয়োজন আমরা দাগ নাম্বারটাকে একটু ছোটো করে দিই, তাহলে আর হিজিবিজি কম হবে। তো দাগ নাম্বারটাকে ছোটো করে নিলাম। এক 1.46 থাকে। এবার আমরা 6046 দাগটাকে দেখি, এখানে কত শতাংশ ভূমি দেখি আমরা। মাঝে মাঝে এটা সমস্যা দেখা দিতে পারে, তাহলে আবার ট্রাই করা যায়। তাহলে এখানে 307 স্কোয়ার ফিট, 307 স্কোয়ার ফিটের জায়গা ভূমি হচ্ছে 0.70, এখান থেকে 0.70 আমরা লিখে দিই। টেস্ট $1.70, তারপর 6043 দাগটা দেখিনি, এখানে কত শতাংশ দিবে। $322 স্কোয়ার ফিট, 322, এখানে 0.74, তাহলে এটাতে 0.74। আমি খুবই সূক্ষ্মভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি।
এবং সাথে সাথে আমার কাজটাও আমি তৈরি করে নিচ্ছি। মোটামুটি আমার দাগগুলোর আমি ডাইমেনশনগুলো টেনে দিচ্ছি, কিন্তু এবার যেহেতু পার্শ্ববর্তী পলটগুলো থেকে টানগুলো আনবো, তাই আমি পার্শ্ববর্তী পলটগুলোর ডাইমেনশনে থেকে অ্যালাইন দিয়ে সবগুলোর বাহুগুলো আমি নির্ণয় করব। তো বাহুগুলো নির্ণয় করতে আমি বাহুগুলো নির্ণয় করতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আজকে আপনাদের এই পর্যন্ত দেখালাম। পরবর্তী ভিডিওতে আর একটা ম্যাপ দিয়ে, এটা সিএস ম্যাপ দিয়ে কম্পারেটিভটা দেখানোর চেষ্টা করব। তো আমি আমার পরিমাপের সুবিধার্থে যেহেতু 4049, 4050, 4046, 4043 দাগ পরিমাপ করব, সেহেতু এই দাগের 4049 দাগের কোণার থেকে সোজা উত্তর দিকে ডাইরেক্ট বর্ডার পর্যন্ত বর্ডারগুলো পার্ট বাই পার্ট করে নিয়েছি, আবার একসাথেও নিয়েছি। তারপরে দক্ষিণে 4050 দাগ, 4051 সবগুলো ফলটের কোন দাগ কত ফিট সবগুলো ফলট টেনে নিয়েছি এবং একসাথে নিয়েছি। এখানে খাল রাস্তা যাচ্ছে, খাল রাস্তা থেকে ডাইরেক্ট একটানে আসবো। ঠিক সে ওই রকমভাবে পূর্ব দিকে ফলটগুলো টেনে নিছি এবং পয়েন্টগুলো থেকেও অ্যালাইন দিয়ে কত ফিট আসবো সবগুলো টেনে নিছে। যেহেতু একটা পরিমাপের একটা প্লট বসানোর ক্ষেত্রে সব দিক থেকে পরিমাপ আসতে হয়, না হয় প্লটের শুদ্ধতা থাকে না। সাপোজ মনে করেন আমরা উত্তর দিক থেকে আসছি, দেখা যাচ্ছে উত্তর দিক থেকে আমরা দক্ষিণ দিকে বেশি চলে আসছে, তো এই জন্য দক্ষিণের ফলটগুলো বুঝতে থাকতে হবে। ঠিক সেমভাবে চারদিকের ফলটগুলো বুঝতে থাকতে হবে। আমি ঠিক ফলটের অবস্থান নির্ণয় করার জন্য চারদিক থেকে একদম প্রতিটা প্লট কত ফিট করে সবগুলো আমি পার্ট টু পার্ট করে নিছি, যেমন পরিমাপে গেলে আমার আর সমস্যা না হয়। এবং এই বাহুগুলো আমরা কাঠামোগুলো এখানে যেহেতু দোকান করে, যেহেতু এটা বাজারের জায়গা, এই ফলটগুলো আমরা মেপে ইনশাল্লাহ খুব সহজে দাগগুলো নির্ণয় করতে পারবো।